মাননীয় চেয়ারম্যান। चेयरमैन रावा, मैडम चेयरमैन, सम्मानित उपस्थिति, शुभ सन्ध्या, अस्सलामु आलैकुम। आमी डॉक्टर खुर्शीद मालिक, वाइस चेयरमैन नेवी, আমাদের রাওয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাই। আজকে আমরা আয়োজন করেছি এই দিনে এবং একই সাথে রাওয়া নাইট। আমাদের নিজস্ব শিল্পী দ্বারা আমরা এটা সাজিয়েছি। আমি কথা দিচ্ছি আপনাদের এই অনুষ্ঠানটা ভালো লাগে। পুরোনো দিনের গানের একটা ডালি নিয়ে আমরা এসেছি এবং আমাদের আজকের অনুষ্ঠানটা আপনারা সেই পুরোনো দিনে ফিরে যাবেন, যেটা আপনারা হয়তো জানেন, ছায়া ছন্দ সেই ভঙ্গে আমরা সাজিয়েছি। আপনারা সবাই জানেন আজকের অনুষ্ঠানটা ঈদ দিনের, সুতরাং আমরা আমাদের অনুষ্ঠানটা মিষ্টিমুখ ঈদের সেমাই দিয়ে আমরা শুরু করবো। আমি তাদেরকে বলবো সেমাইটা সার্ভ করার জন্য। আমাদের অনুষ্ঠান বেশিক্ষণ না, আমরা 9টার মধ্যে আপনাদের ডিনার সার্ভ করবো, সুতরাং আপনার ধৈর্য ধরে আপনার অনুষ্ঠানটা উপভোগ করেন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এখন রাওয়ার লেডিস ক্লাবের সেক্রেটারি, ওনাকে আমি সবিনয় অনুরোধ করছি অনুষ্ঠানটা শুরু করার জন্য। ওভার টু সেক্রেটারি ভাবি। সম্মানিত রাওয়ার চেয়ারম্যান মেজর জেনারেল আলাউদ্দিন এম এ বাহাদুর এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। ঈদের শুভেচ্ছা জানিয়ে রাওয়ার পরিবারের সকলকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করার জন্য আজকের অনুষ্ঠান ঈদ পুনর্মিলনী 2023 এবং রাওয়া নাইট শুরু করতে যাচ্ছি। আমি নার্গিস ইসলাম, রাওয়া লেডিস ক্লাবের সেক্রেটারি। মহামারী করোনা চলাকালীন আমরা রাওয়া লেডিস ক্লাবের দায়িত্ব গ্রহণ করলাম। স্বাস্থ্যবিধি মেনে সম্মানিত সভানেত্রীর নেতৃত্বে ও পরিকল্পনায় আমরা অক্লান্ত পরিশ্রম করে সকল বাধাকে অতিক্রম করে আমরা জয় করলাম এবং লেডিস ক্লাবের নিয়মিত কার্যক্রমকে বিনোদনমূলক, সেবামূলক, শিক্ষামূলক একের পর এক অনুষ্ঠান করতে থাকলাম। কখনো মহামারী করোনা এসে ক্ষণিকের জন্য থমকে দিলেও আমরা এগিয়ে দিয়েছি আমাদের প্রিয় শিল্পী ও দর্শক ভাবীদের সহযোগিতা, এমনকি শিশু কিশোর শিল্পীরা। করোনার কারণে প্রতি মাসে একবার ক্লাব করেছি। ক্লাবের কাজ করতে গিয়ে পারস্পরিক সুসম্পর্কের মাধ্যমে আমরা বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ভাবীদের সাথে সেতু বন্ধন তৈরি হয়েছে। এমনকি 3 বাহিনীর সম্মানিত চিফ ম্যাডামরাও এই সেতু বন্ধনের অংশীদার। আরও সেতু বন্ধন তৈরি হয়েছে সকল ডিওএইচএস ভাবীদের সাথে। প্রতিটি অনুষ্ঠানে আমরা নতুন মুখ
উপহার দিয়েছি। প্রতিটি অনুষ্ঠানই ছিল শতভাগ সাফল্য অর্জন, যেমন শরতের ছোঁয়া, ঐতিহ্যবাহী পিঠা উৎসব, লাল সবুজে মহান বিজয় দিবস, 21শে ফেব্রুয়ারি শীতবস্ত্র বিতরণ, শিশু কিশোর শিল্পীদের জন্য বিশেষ অনুষ্ঠান শরতের মেঘের ভেলায়, জলশিরি পিকনিক, ওমেন্স ডে, রাওয়া লেডিস ক্লাবের শুভ জন্মদিন পালন ইত্যাদি। রাওয়া লেডিস ক্লাবে 26 বছর ইতিহাসে প্রথম মাইল ফলক অনুষ্ঠানগুলি হল: এক, শুধুমাত্র ডিফেন্স দাবিদের নিয়ে প্রথম এক্সক্লুসিভ মিনাবাজার 2022। 2, ওমেন্স ডে 2023 পালনের মাধ্যমে আলোকিত ডিফেন্স দাবিদের মধ্যে সেরা 3 জনকে সম্মান প্রদান। 3, রাওয়া লেডিস ক্লাবের 26তম শুভ জন্মদিন পালনের মাধ্যমে একদিকে আমরা সকল কমিটি উপস্থিত সদস্যদের মিলন মেলা, স্মৃতিচারক, ফটো সেশন এবং শুধুমাত্র বাংলাদেশ টিভি এবং বেতারের তালিকাভুক্ত গুণী ডিফেন্স শিল্পীদের নিয়ে রাজকীয়ভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান। 4, 480 জন ভাবিদেরকে নিয়ে সবচেয়ে বড় পিকনিক, জলশিরি পিকনিক 2022। এই পিকনিকে বাড়তি পাওনা। This is not only the picnic 2022, it is also a classy get-together of defense family. প্রতিটি সকল অনুষ্ঠানে দাবিদার কমিটির সদস্যরা সাথে ক্লাবের সকল ভাবীরা, যার নেতৃত্বে ছিলেন আমাদের সভানেত্রী বেগম শামীমা ওয়াদুদ। করতালির মাধ্যমে আমরা তাকে অভিনন্দন জানাই। বিশেষ সুখবর, আগে লেডিস ক্লাবের ফান্ডে টাকা জমা ছিল 9 লাখ টাকা, এই 2 বছরে হয়েছে 16 লাখ টাকা। আগে 9 লাখ টাকা, বর্তমানে 16 লাখ টাকা মিলে সর্বমোট 25 লাখ টাকা জমা হয়েছে রাওয়া লেডিস ক্লাবের ফান্ডে, যা অনেক বড় প্রাপ্তি। আজ রাওয়া লেডিস ক্লাব প্রতিষ্ঠিত সাফল্যের সর্বোচ্চ চূড়ায়, কিন্তু এই সাফল্যের পিছনে যার অবদান সবচেয়ে বেশি তিনি হলেন সম্মানিত রাওয়ার চেয়ারম্যান মেজর জেনারেল আলাউদ্দিন এম.এ. ওয়াদুদ, বীর প্রতীক এবং তার ইসি কমিটির শ্রদ্ধেয় সদস্যরা। আপনাদের অবদানকে কখনো রাওয়া লেডিস ক্লাব ভুলবে না। সময়ের স্বল্পতার কারণে আমি মাত্র 3টি অবদানের কথা উল্লেখ করছি। 1, লেডিস ক্লাবের দায়িত্ব গ্রহণের সময় সম্মানিত রাওয়ার চেয়ারম্যান আমাদেরকে সুন্দর একটা রিসেপশন দেওয়ার মাধ্যমে আলোকিত করেছে। এই জন্য আমরা কৃতজ্ঞ, আমরা সম্মানিত। আপনাদেরকে জানাই বিনম্র শ্রদ্ধা ও সালাম। 2, লেডিস ক্লাবকে নিজস্ব একটা রুম দেওয়াতে একদিকে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে, আরেকদিকে 2 শিফটের ভাড়ার মাধ্যমে অনেক টাকা উপার্জন হচ্ছে। সম্মানিত সভানেত্রীর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ।
জলসিঁড়ি পিকনিকে মোট খরচের অর্ধেক অর্থাৎ 3 লাখ টাকা দিয়েছেন সম্মানিত ফ্লাওয়ার চেয়ারম্যান। চলুন আমরা সবাই মিলে করতালির মাধ্যমে সম্মানিত রাবার চেয়ারম্যান ও ইসি কমিটিকে কৃতজ্ঞতা প্রকাশ করি। লেডিস এন্ড জেন্টলম্যান, সকলের আনন্দে আর নয় বরং ঈদ আনন্দে মেতে উঠি আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানটির মাধ্যমে। এখন আমি উম্মি কুলসুমকে অনুরোধ করছি মঞ্চে এসে অনুষ্ঠানটি সঞ্চালনার জন্য। সুধীবৃন্দ, উম্মি কুলসুম, ধন্যবাদ। ভাষায় বলতে ইচ্ছে করে, ঈদ মানে হাসি খুশি, ঈদ ভালোবাসা, সব ভেদ ভুলে আলোর ভাষা। ঈদ মানে জলে জলে আলোকিত প্রাণ, ঈদ মানে আসমানি তাগিদের গান। জি প্রিয় দর্শক, এবারে সেই আসমানি তাগিদের গান, যে গান না শুনলে ঈদের পরিপূর্ণতাই যেন আসে না। তাহলে চলুন অনুষ্ঠানের শুরুতে আমরা ঈদের গান দিয়ে শুরু করি।
মরণ আরো কত কি। শ্রোতৃবৃন্দ, এবারে রিগার সুলতানা তার সুললিত কণ্ঠে একটি চতুর প্রেমের গান নিয়ে আসছে।
মনে আমার কবিতার নাম আমার যত ভালোবাসা। ভালোবাসি শাপলা শালুক গোলাপ করবি, ভালোবাসি জুই চাঁদনি টগর মাধুরী, ভালোবাসি নদীর বুকে নৌকা ভেসে চলা, নীল আকাশে এলো মেলো সাদা মেঘের ভেলা। ভালোবাসতাম বাবা মায়ের আদর স্নেহ শাসন, ভালো লাগতো ভাই বোনেদের মিষ্টি মধুর ভাষণ। ভালোবেসে ছেলে মেয়ের কার্যকলাপ দেখি, নাতি নাতি এখন আমার প্রিয় সখা সখী। ভালোবাসি বসন্তেরই মাতাল দোল খাওয়ার, চুল উড়িয়ে মন উড়িয়ে প্রিয় গানটি গাওয়ার। ভালোবাসি দিনের জালে বৃষ্টির রিমঝিম, আকাশ হতে বেজে ওঠা মাদুরের রিমঝিম। ভালোবেসে ভালোবেসে প্রভুর কাছে জানাই কৃতজ্ঞতা, তাকেই ডাকি নিমগ্নতা ভুলতে দুঃখ ব্যথা। ভালোবেসে প্রভুর কাছে জানাই কৃতজ্ঞতা, তাকেই ডাকি নিমগ্নতা ভুলতে দুঃখ ব্যথা। ভালোবাসি বন্ধু আড্ডা হাসি আর কলতান, ভালোবাসি দেশ মাতারি গাইতে জয় গান। আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি, আমি গাইতে ভালোবাসি। ভালোবাসি বন্ধু আড্ডা হাসি আর কলতান, ভালোবাসি দেশ মাতারি গাইতে জয় গান। আজ ভালোবেসে স্বপ্ন জমার মনের গভীর কোণে, যত্ন করে রাখি সেসব কেউ যেন না জানে। ভালোবেসে স্বপ্ন জমায় মনের গভীর কোণে, যত্ন করে রাখি সেসব কেউ যেন না জানে। তোমার হাজার কথার মাঝে সবচাইতে বেশি, তোমার হাজার কথার মাঝে সবচাইতে বেশি ভালোবাসি। যখন বলো তোমায় ভালোবাসি, শুধু তোমায় ভালোবাসি। ধন্যবাদ। এবারে এক যুগল ভূমিকা।
চলুন না কিছুক্ষণের জন্য 70 দশকে সাদা কালোর যুগে হারিয়ে যায় ইতিহাস।
আনন্দটুকু গানে গানে প্রকাশ করতে আসছে সাদেকা বোরহান। তুমি
যখন কাজের জন্য কিংবা ধোকা দিয়ে দূর দেশে পাড়ি জমায়, তখন পিয়ার বুকে জমে ওঠে পাহাড়ের মতো অভিমান।
সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে পিয়ার কাছে চলে যেতে চাইলেও পরিবেশ ও পরিস্থিতি তাকে বেঁধে নেয়। আসুন তাহলে হারিয়ে যায় বিরহ গাথা এক পাহাড়ি গান। গাইছেন শারমিন রশিদ।
টুনটান ঘাম ছড়ানো রে টুকটুকি খঞ্জনি মন বেড়ানো রে বৈশাখী টুনটান জারি সারি ছন্দে কাঠ কাটা রোদ্দুরে গোলাপের গন্ধ বৈশাখী টুনটান শিরার শুনিতে ব্যঞ্জন মালা কর্ণের ধ্বনিতে বৈশাখী টুংটাং পুঁথিকার পালাতে সাগর পাহাড় নদী আর নালাতে বৈশাখী টুংটাং মেঘ আকাশে শহর নগর গ্রাম পুরো পুরো বাতাসে বৈশাখী টুংটাং এক যারা পাশিতে মাঝে থাকে প্রাণ ধরে বাঙালির হাসিতে বৈশাখী টুংটাং কমাদারি মাত্রায় চারু কলার মঙ্গল শোভাযাত্রার বৈশাখী টুংটাং ঝুনু ঝুনু চুড়িতে পদ্মা পাতা সাথে মুখিও মুড়িতে বৈশাখী টুংটাং ময়ূরের পুচ্ছে রবীন্দ্র নজরুল কবিতার পুচ্ছে বৈশাখী টুংটাং বনানীর প্রান্তে হাজার গাছের ভিড় মনেরা জানতে বৈশাখী টুংটাং বেশি আর অল্প কারুকাজ মৃত্তিকা শিল্পের কল্পে বৈশাখী টুংটাং যাওয়ার পাওয়াতে ধুলো মাখা সময়ে এই আসা যাওয়াতে বৈশাখী টুংটাং ঘরে আর বাইরে আনন্দ উৎসবে মেতে উঠি তাই রে বৈশাখী টুংটাং দর্শক শাড়িতে চুটকি ইলিশ দই পান্তার হাড়িতে বৈশাখী টুংটাং ইন্দ্রিয় পঞ্চে রাহিলে সংস্কৃতি মঞ্চে বৈশাখী টুংটাং গীতিময় ভাবনা তাকে ছেড়ে আজ আমি কোথাও যাব না কোথাও যাব না কোথাও যাব না তোমার
ওরে ছুটে যাই চলো ওই নীল সাগর তীরে ওরে খুঁজে গিয়ে চলো ফেলে আসা তীরে রাত্রিতে ঝোছনায় হাওয়ায় বসে মজার গল্প কত শুনেছি ঝুলু ঝুলু আঁকিতে আবির মেঘে স্বপ্নে চাল ভেবেছি রাত্রিতে ঝোছনায় হাওয়ায় বসে মজার গল্প কত শুনেছি ঝুলু ঝুলু আঁকিতে আবির মেঘে স্বপ্নে চাল ভেবেছি ওরে সেই তো ভালো সবুজ বুঝে ছিলে ওরে সেই তো ভালো সব কিছু ভুলেছিলে ওরে সেই তো ভালো সব কিছু ভুলিয়েছিলে ওরে সেই তো ভালো সবুজ বুঝিয়েছিলে এই মুখরিত জীবনের চলার পথে অজানা হাজার কত কাজে সহ্য বেলা সকল রং করাবো সুর তোলে আজ এই মনকে নিয়ে এই মুখরিত জীবনের চলার পথে অজানা হাজার কত কাজে সহ্য বেলা
सके तो अभी और हो जाए मुझ जैसे बिंद को भी तूने हश्र में या रब भुला लिया है तो कुछ इंतज़ाम हो जाए बहुत शराब के थोड़ी थोड़ी पिया करो पियो लेकिन रखो हिसाब के थोड़ी थोड़ी पिया करो थोड़ी थोड़ी पिया करो थोड़ी थोड़ी पिया करो पियो लेकिन रखो हिसाब के थोड़ी करो बात न तलवार से पूछो खंजर से करो बात न तलवार से पूछो मैं कत्ल हुआ कैसे मेरे यार से पूछो ऐ मेरे हमनशीं ऐ मेरे हमनशीं चल बही चल ऐ मेरे हमनशीं ऐ मेरे हमनशीं चल कहीं और चल इस चमन में अब अपना गुजारा नहीं ऐ मेरे चल कहीं और चल इस चमन में अब अपना गुजारा नहीं हाँ तो कहते हम आटो पे भी हमारा नहीं
मोहब्बत का मेरी गवारा नहीं, ये मोहब्बत का मेरी गवारा नहीं। उम्र भर का सहारा बनो, उम्र भर सहारा बनो, 4 दिन का सहारा सहारा नहीं। उम्र भर का सहारा बनो, 4 दिन का सहारा सहारा नहीं। है मेरे सरकती आंचल, है मेरे सरकती आंचल, है मेरे सरकती ধন্যবাদ অবনর খুশির মালিক ভাইকে আমাদের এই আজকের রাওয়া নাইটকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য। আমাদের অনুষ্ঠানের এখানে সব শিল্পীদেরকে স্টেজে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। All artists please on the stage. আমি এখন রাওয়ার মাননীয় চেয়ারম্যান স্যারকে অনুরোধ করছি স্টেজে আসার জন্য, সাথে বিনীতভাবে অনুরোধ করছি চেয়ারম্যান ম্যাডামকে, ভাইস চেয়ারম্যান দেবী, ভাইস চেয়ারম্যান এয়ার ম্যাডাম বস প্লিজ। লেন্স লাগতেছে, লেন্স আর কালার BCR Secretary General, BC Army, please on the stage, please. Secretary General, Colonel Kamrul. সব পাচ্ছে আরে ওই যে গেল ভাই গ্রুপ ছবি তো ভাই পুরো সাইড দিলেও আসে না। এখন আমি লেডিস ক্লাবের সকল ভাবিদেরকে স্টেজে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। লেডিস ক্লাব প্লিজ আপনি চলে যান। লেডিস ক্লাব কমিটি ভাবিদেরকে প্লিজ অন দ্য স্টেজ।
এখন আমি রাওয়ার মাননীয় চেয়ারম্যান স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি কিছু বলার জন্য। আমি জানি খাওয়ার সময় হয়ে গেছে, তারপর কিছু বলতে হবে। শ্রদ্ধেয় রাওয়া মেম্বার্স, লেডিজ এন্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আমার মনে হয় আমাদের এই ইসি কমিটির এটাই শেষ অনুষ্ঠান। আমি আমার ফর্মাল বক্তৃতা শুরু করার আগে শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধার সহিত স্মরণ করছি 15ই আগস্ট 1975 যারা তাদেরকে নির্মমভাবে খুন করা হয়েছে, এবং শ্রদ্ধার সহিত স্মরণ করছি সব মুক্তিযোদ্ধাদের যারা তাদের বর্তমান উৎসর্গ করেছেন আমাদের বর্তমানের জন্য। আল্লাহ সবাইকে বেস্ট নসিব করুন। আমি শ্রদ্ধা প্রকাশ করছি যারা জীবিত মুক্তিযোদ্ধা আছেন, ফ্রিডম ফাইটার্স, তারা সবসময় আমাদের সম্মানিত ব্যক্তি হয়ে থাকবে, অল ফ্রিডম ফাইটার্স। গত রমজান মাসে আমরা কোনো ইফতার পার্টি করতে পারিনি, অবভিয়াস কারণে। দেশে তখন একটা অর্থনৈতিক মন্দাবস্থা ছিল। আমরা সেই টাকাগুলো বিভিন্ন অরফেনেজে, এতিমখানায় আমরা বিলি করেছি, এবং আমাদের রাওয়ার যারা স্টাফ কম যারা বেতন পেতেন তাদেরকেও আমরা ইফতারি দিয়েছি। তাই রমজান মাসে ইফতারের পরিবর্তেই আজকে এই ঈদ ইউনিয়ন এবং উৎসব রাওয়া নাই। আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান অত্যন্ত ভালো হয়েছে, খুবই উপভোগ্য। এই সুন্দর আয়োজনের মূল কৃতিত্ব রাওয়া লেডিস ক্লাবের। আমি লেডিস ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট এবং যারা কমিটির মেম্বার আছেন তাদের সবাইকে আমার ধন্যবাদ দিচ্ছি, এবং শিল্পীদেরকেও আমি ধন্যবাদ দিচ্ছি। খুবই ভালো হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। একটা কথা না বললেই নয়, এই পর্যন্ত রাওয়া লেডিজ এন্ড চিলড্রেন অ্যাফেয়ার্স কমিটি যতগুলো প্রোগ্রাম করেছে আমার মনে হয় তারা খুব হাই স্ট্যান্ডার্ড সেট করেছে, খুবই উঁচু মানের প্রোগ্রাম করেছেন, এবং এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। এবং এছাড়াও লেডিস ক্লাবের অবদান রাওয়ার সার্বিক লক্ষ্য অর্জনে রিমার্কেবল অবদান। আমার মনে হয় লেডিসদের অবদান অনেক, তাদের হাজবেন্ডদেরকে রাওয়ার ঘরমুখী করার জন্য। তা আমি আরেকবার লেডিসদেরকে ধন্যবাদ দিচ্ছি। রাওয়া একটা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, কিন্তু তারপরেও এটা তিনটা দিক আছে। একটা ক্লাবের ফ্লেয়ার, আরেকটা হচ্ছে নলেজ ম্যানেজমেন্ট, আরেকটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়েলফেয়ার। আমরা চেষ্টা করেছি এই ক্লাব অ্যাফেয়ার্সের মধ্যে বিভিন্ন অনুষ্ঠান করে, বিভিন্ন প্রোগ্রাম করে, খেলাধুলার ফ্যাসিলিটিস দিয়ে, জিম ফ্যাসিলিটিস দিয়ে, সুইমিং পুল দিয়ে, বেভারেজ রুম, গার্ডেন, সব কিছু মিলে ক্লাব অ্যাফেয়ার্স আমরা চেষ্টা করেছি ভাইব্রেন্ট রাখতে। আমার মনে হয় ক্লাব অ্যাফেয়ার্স খুব ভালোই চলেছে। নলেজ লাইব্রেরির ক্ষেত্রে আমরা রাওয়া রিসার্চ সেন্টার খুলেছি, এবং আমরা এটাকে আমরা অফিসিয়ালি এনরোল করব। আমরা সেমিনার আয়োজন করেছি। এগুলোর প্রয়োজন আছে, মানে ভাবছি কেন আমরা এগুলো করবো। এগুলোর প্রয়োজন এই জন্য আমাদের অস্তিত্বটা যেন সমাজ জানে, আমাদের অস্তিত্ব যেন দেশ জানে। যেখানে স্কিল লোকজন আছে, এখানে পড়াশোনা করে জানে লোকজন আছে, এদেরকে কাজে লাগানো যাবে।
তাই এই যে সেমিনার অর্গানাইজ করা বা রিসার্চ করা, আমরা মাসে বছরে 2 বার আর 3 বার আমরা রাওয়ার রিভিউ বের করি, তো সবগুলোর একটা প্রয়োজন আছে। আমার মনে হয় আমরা যখন প্রথম দায়িত্ব নিই, আমরা লিখিতভাবে সবাইকে জানিয়েছিলাম যে আমরা কি করতে চাই। যা আমরা অর্জন করার চেষ্টা করেছি, পুরোপুরি অর্জন করতে না পারলেও তার দ্বার প্রান্তে আমরা গিয়েছি। যেমন ধরেন রেশন এনহান্সমেন্ট মানি বা রেশন মানিটা, এটা আমি জানি নীতিগতভাবে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন, মাননীয় সেনা প্রধান এখানে বলে গেছেন। তারপর কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে যার জন্য দেরি হচ্ছে, বাট এটা হবে, সেটা আমি নিশ্চয় করতে পারি। আমরা 1 র্যাঙ্ক 1 পেনশন নিয়ে অনেক দূরে গিয়েছি, যেটা রফিক সিগন্যালসের SSC 3 দায়িত্বে ছিল, এবং আর্ম ফোর্সেস ডিভিশন থেকে অফিসিয়ালি চিঠি গিয়েছে 1 র্যাঙ্ক 1 পেনশনের ব্যাপারে পুরো ডিটেলস ক্যালকুলেশন করে, এবং আমার মনে হয় ইনশাল্লাহ সময়ের ব্যাপার হবে, কোনো এক সময়টা হবে। আমরা বিভিন্ন সময় মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছি, এতিমখানায় আমরা সাহায্য করেছি, সিলেটের উত্তরাঞ্চলে আমরা বন্যার সময় সাহায্য দিয়েছি, এবং আমরা বেশ কিছু অফিসারদেরকে যারা আসলে কষ্টে আছে তাদের আমরা প্রত্যেক মাসে ড্রাই রেশন পাঠাই। তো আমরা মনে হয় রাওয়াল আর যে একটা ওয়েলফেয়ার কাজ যেটা করণীয় করা, সেটা আমরা করে যাচ্ছি। রাওয়া ইউনিভার্সিটি খোলার একটা প্রয়াস আমরা নিয়েছিলাম, যেটা ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন নীতিগতভাবে অ্যাপ্রুভাল দিয়েছেন। আমি নিশ্চিত যে পরবর্তী পর্যায়ে যারা আসবেন তারা এটা এগিয়ে নেবেন, এবং ইনশাল্লাহ রাওয়া ইউনিভার্সিটিও অনেক সময় হবে। আমার একটা স্বপ্ন ছিল, খুব চেষ্টা করেছি, একদম বছরের শুরু যখন এসেছিলাম এটা রিটায়ারিং লজ করা, পারিনি। কারণ আপনাদের মধ্যে থেকেই অনেকে অবজেকশন দিয়েছেন, কারণ একটু এত টাকার ব্যাপার, AGM করে অ্যাপ্রুভাল না নিলে এটা করা যায় না। তারপরেও আমি হাল ছাড়িনি, আমি চেষ্টা করছি আমরা যাওয়ার আগে আমাদের পুরনো বিল্ডিংটাকে যদি আমরা রিটায়ারিং লজ করে 20-25টা স্টুডিও অ্যাপার্টমেন্ট করা যায় কিনা। আমরা আপনার চেষ্টায় আছি, দেখা যাক কতটুকু কি করতে পারি। আমার মনে হয় এটা খুবই প্রয়োজন আমাদের যারা সিনিয়র অফিসার, যারা বয়স হয়ে গেছে ওনাদের জন্য। আমি কিছু কথা বলতে চাই মেজর সিনহার কেস। আমরা আসার পর থেকেই এটার পিছনে লেগেছিলাম, শুধু আমরা না, সরকারের প্রত্যেকটা এজেন্সিস আমি জানি এটার পিছনে লেগেছিল। আমি ফিডব্যাক পেতাম সময় সময়, এবং পরবর্তী পর্যায়ে এটা লোয়ার কোর্ট থেকে ফাঁসির আদেশ হয়েছে, হায়ার কোর্টে যাবে। এই কয়েকদিন আগে আমি এবং DC আর্মি জেনারেল কামরুজ্জামান আমরা অ্যাটর্নি জেনারেল বাসায় গিয়েছিলাম, প্রায় 2-2.5 ঘন্টা ওনার সঙ্গে কথা বলেছি, এবং উনি বলেছেন আমাদেরকে যে আপনারা জানেন না, আপনাদের সব এজেন্সি আমার সঙ্গে যোগাযোগ করে মাননীয় প্রধানমন্ত্রীর প্রায়, তবে একটা প্রসেস আছে, সিস্টেমের প্রসেসের বাইরে আমরা কাজ করতে পারি। আমি শুধু এতটুকুই বলবো, কারণ এটা এর বেশি বলতে গেলে এটা সাব ডিভিশন ম্যাটার হয়ে যাবে, যে এটা সরকারের প্রায়োরিটি লিস্টে আছে, এবং খুব শীঘ্রই আমরা একটা ফাইনাল অর্ডার দেখতে পাবো। তবে একটা কথা মনে রাখতে হবে, 21 গ্রেড হামলার কেসটা এখনো পুরোপুরি শেষ হয়নি। আমার মনে হয় ওটা এবং এটা সমান করে যাবে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের দায়িত্ব পালন করতে আমরা ভুলিনি, এবং আমি সত্যি বলতে কি আমার পুরো EC টিম মেম্বারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা সবসময় আমার সঙ্গে একবার থেকে কাজ করেছে। আমি আমার EC মেম্বারদের বলবো, কাইন্ডলি স্টেজে আসেন, প্লিজ শো ইউর ফেস টু এভরিওয়ান, অল দ্য EC মেম্বার্স। আমি আরেকটা সুখবর আপনাদের দিতে চাই।
সবাই আসুন। আমি এই জন্য ইসি মেম্বারদের স্টেজে ডাকছি যে আমরা সবসময় সমন্বয় করে একভাবে কাজ করেছি এবং সবাই প্রত্যেকটা কাজে একে অপরকে সাপোর্ট দিয়েছে, এই জন্যই আমরা কাজটা করতে পেরেছি। আমরা যখন প্রথম আসি আমরা 34 লাখ কোটি টাকা 34 কোটি টাকা লোন নিয়ে আমরা অ্যাডহক কমিটির কাছ থেকে দায়িত্ব নিই। আমরা জানেন যে আমরা একটা ভিন্ন আঙ্গিকে ভিন্ন পরিবেশে আমরা দায়িত্ব নিই। এই 34 কোটির মধ্যে প্রায় 15 থেকে 17 কোটি ছিল ইন্টারেস্ট, বাকি ছিল প্রিন্সিপাল অ্যামাউন্ট। কাইন্ডলি আমাদের ইসি মেম্বারদেরকে সবাই একটু হাততালি দেন। আমি সবার সামনে বলতে চাই যে আই এম রিয়েলি গ্রেটফুল টু অল ফর ইউর কমপ্লিট সাপোর্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, ছুঁয়ে দেবে। Once again, thank you, EC members. এই 34 কোটি টাকার মধ্যে 17 to 18 কোটি টাকা ছিল ইন্টারেস্ট, বাকিটা প্রিন্সিপাল। তখন যারা আজিজ ছিলেন সেনাপ্রধান, ওনার সঙ্গে কথা বলে আমরা ঠিক করলাম যে আমরা যদি ইন্টারেস্ট ওয়েভ করতে পারি, এক্সিম ব্যাংক থেকে মাফ করতে পারি, আমরা ট্রাস্ট ব্যাংক থেকে 7.5% ইন্টারেস্টে পুরো টাকাটা শোধ করব। যাই হোক, আজিজ চলে গেলেন, পরিবর্তন হলো, আমরা কেস টেক আপ করলাম। তখন বাংলাদেশ গভর্নর ছিল আমার ক্লাসমেট, আমার বন্ধু, অনেক সাহায্য করেছে। সিরাজ বিপি বা উনি ডিরেক্টর ছিলেন এক্সিম ব্যাংকের, অনেক হেল্প করেছেন। মাননীয় সেনাপ্রধান তার নিজের ওয়েটটা পুরো দিয়েছেন এবং আগে গভর্নর রিটায়ার করার পরেও উনি এটা নিয়ে লেগেছিলেন এবং শেষ পর্যন্ত আমরা 12.5 কোটি টাকা আমরা ওয়েভ করেছি, ওরা মাফ করে দিয়েছেন। ইতিমধ্যে আমরা কিন্তু ইনস্টলমেন্ট 82 লাখ টাকা প্রত্যেক মাসে আমাকে ইনস্টলমেন্ট দিতে হতো, আমরা এসে বন্ধ করে দিয়েছি, কারণ আমাদের টাকা ছিল। তো ইতিমধ্যে আমাদের অনেক টাকা জমেছে, আমরা বাকি টাকা দিয়ে এখন ইনশাআল্লাহ রাওয়া কোনো লোন নাই, রাওয়া কমপ্লিটলি লোন করতে। যারা আসবেন ইনশাআল্লাহ পরবর্তী পর্যায়ে এসেতে আমার মনে হয় তারা অনেক ভালো কাজ করতে পারবে। আচ্ছা, আমি আপনাদের সবার পক্ষ থেকে এখানে লেখা আছে তাই বলছি যে আরেকবার আমি ধন্যবাদ দিচ্ছি, আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানকে, তিনি আমাদের চিফ পেট্রন, যে উনি সবসময় আমাদের প্রত্যেকটা কাজে উনি সমর্থন দিয়েছেন। আমরা রিটার্নিং লজও করতে পারতাম যদি এজিএমতে কোনো রকমে আমরা সবাই আপনার মত দিলে আমরা কিন্তু পরে করতে পারতাম। ইনশাল্লাহ এটা হবে, আমি জানি ওনার মত আছেন, কিন্তু এত টাকার ব্যাপার যে রেট অ্যাপ্রুভাল লাগবে। সবশেষে একটা কথা বলি, পরিবর্তনটা হচ্ছে চেঞ্জ ইজ এ ডাইনামিক ফেয়ার, পরিবর্তন হবে। আপনি পিছনের দিকে তাকিয়ে থাকেন কখনো সামনে আগাতে পারবেন। এই পরিবর্তনটাকে আমি যখন প্রথম আসি, আমি আমার লেখায় আমাদের বিষয় দিয়েছিলাম, চেঞ্জ ইজ ডাইনামিক, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট চেঞ্জ। টলস্টয় বলেছেন, শেক্সপিয়ার বলেছেন, আইনস্টাইন বলেছেন, আপনি যদি পরিবর্তনের সাথে নিজেকে না মানান, আপনি সবসময় পিছনে থাকান তো সামনে আগাতে পারবেন। যেই পরিস্থিতি হোক আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, রাওয়াকে টিকিয়ে রাখতে হবে। রাওয়াকে টিকিয়ে রাখার জন্যই আমরা এই দায়িত্বটা নিয়েছিলাম এই বর্তমান ইসি। আমার মনে হয় আমরা একটা জায়গায় এনে রেখেছি। এখন সামনে 13ই মে
নতুন এসি আসবেন। আমি আশা করবো আপনারা স্বতঃস্ফূর্তভাবে আপনারা ভোট দেবেন এবং যেসব মেম্বার আপনারা চান আপনারা তাদেরকে এসি কমিটিতে আনবেন, যাতে করে আপনাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে, রাওয়াকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। তাই আমি আরেকবার অনুরোধ করছি, 13ই মে ইলেকশন করবেন। আমি ভাবিদের বলছি জামাইদেরকে এইভাবে নিয়ে আসবেন ভোট দেওয়ার জন্য, এটা আপনাদের দায়িত্ব। কিন্তু তাহলেই রাওয়াটা ভাইব্রেন্ট হবে, তাহলেই রাওয়া তার গতি পাবে। আপনারা সবাই ভালো থাকুন। আমাদের প্রাণ প্রিয় প্রতিষ্ঠান রাওয়া এগিয়ে যাক। জয় হোক রাওয়া, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আমাদেরকে যারা মিউজিক হিসেবে আমাদের সুরের মূর্ছনায় ডুবিয়ে রেখেছেন, এখন তাদের নাম আছে। তবলায় আছেন দীপক সাহা, কিবোর্ডে ফরহাদ হোসেন, অক্টোপ্যাড অভিজিৎ গোমেজ, গিটার মেহেদি হাসান, বেস গিটার ইফতি। সুধীমণ্ডলী, আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠান উপভোগ করার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এখন সবাই দিয়ে রাখবেন।